ওমানে গাড়ি চালানোর সময় মোবাইল ফোন ব্যবহারের ফলে সড়ক দুর্ঘটনা উদ্বেগজনকভাবে বাড়ছে বলে জানিয়েছে রয়্যাল ওমান পুলিশ। তাই গাড়ি চালকদের উদাসীনতা রুখতে এবার প্রযুক্তি নির্ভর বিশেষ এক উদ্যোগ গ্রহণ করা হয়েছে। জানা গেছে এখন থেকে সড়কে এআই চালিত ক্যামেরা ড্রাইভারদের ওপর কঠোর নজরদারি করা হবে। ওমান পুলিশের ট্রাফিক বিভাগের মহাপরিচালক ব্রিগেডিয়ার আলী বিন হামুদ আল ফালাহি জানান, ইতিমধ্যে এআই চালিত ক্যামেরা চালু হয়েছে যা চালকদের মোবাইল ব্যবহার সহ অন্যান্য ট্রাফিক লঙ্ঘন শনাক্ত করতে সক্ষম। এই স্মার্ট সিস্টেম যান চলাচলের গতি প্রবাহ নজরে রাখা, যানজটের স্থান চিহ্নিত করা এবং পুলিশের ওয়ারেন্ট তালিকায় থাকা গাড়ি শনাক্ত করতেও পারদর্শী। তিনি বলেন, সড়ক নিরাপত্তা শুধু পুলিশের নয় বরং সমাজের সম্মিলিত দায়িত্ব। মোবাইল ব্যবহারের কারণে চালকদের মনোযোগ বিভ্রান্ত হয়, যার ফলে মারাত্মক দুর্ঘটনা ঘটে। আন্তর্জাতিকভাবে এ ধরনের দুর্ঘটনার হার 25% ছাড়িয়েছে। এই বাস্তবতাকে গুরুত্ব দিয়ে সোমবার থেকে শুরু হয়েছে গালফ ট্রাফিক উইক, যার প্রতিপাদ্য মোবাইল ছাড়া গাড়ি চালানো, সচেতনতা বাড়াতে স্কুল কলেজে ক্যাম্পেইন সহ মাস্কাটের ওমান মলে বিশেষ প্রদর্শনী আয়োজন করা হয়েছে। রয়্যাল ওমান পুলিশ গাড়ি চালকদের ট্রাফিক নিয়ম মানার আহ্বান জানিয়ে বলেছে, নিরাপদ সড়ক নিশ্চিতে তাদের দায়িত্বশীল আচরণ কামনা করে প্রশাসন। ওমানে বেআইনি সমাবেশে অংশগ্রহণ এবং অপপ্রচারের দায়ে এক ব্যক্তি কঠোর শাস্তির মুখোমুখি হয়েছেন। দণ্ডিত ব্যক্তির নাম তালাল বিন আহমেদ বিন আলী। বৃহস্পতিবার মাস্কাটের প্রাইমারি কোর্ট তাকে অপরাধী সাব্যস্ত করে কারাদণ্ড এবং জরিমানার সাজা প্রদান করেন। পাবলিক প্রসিকিউশনের বর্ণনা অনুযায়ী তালাল বেআইনি সমাবেশে অংশগ্রহণ এবং ওমানের মর্যাদা ক্ষুণ্ণ করে এমন সংবাদ ও বিবৃতি প্রচারে অভিযুক্ত ছিলেন। গণমাধ্যমের হাতে আসা বিবৃতি থেকে জানা যায়, অভিযুক্তকে প্রথম অপরাধের জন্য 1 বছরের কারাদণ্ড 500 ওমানি রিয়াল জরিমানা করা হয়েছে। এছাড়াও রাষ্ট্রীয় মর্যাদার জন্য হুমকিস্বরূপ গুজব প্রচারের জন্য তাকে আরও 1 বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। আদালতের আদেশে তিনি 2টি সাজা একই সাথে ভোগ করবেন এবং জরিমানার রায়ও কার্যকর হবে। অভিযোগ ওঠার পর মামলাটি পাবলিক প্রসিকিউশনের তদন্তের মাধ্যমে শুরু হয়, যা শেষ হয় চলতি মাসের 7 তারিখে। সকল প্রমাণ ও সাক্ষ্য গ্রহণের পর তালাল বিন আহমেদের অপরাধে জড়িত থাকার বিষয়টি নিশ্চিত হন আদালত। রায় ঘোষণার পর সাজা কার্যকর হয়েছে। এই ঘটনার মধ্য দিয়ে মিছিল, মিটিং, অপপ্রচার সহ জনশৃঙ্খলা এবং রাষ্ট্র নিরাপত্তার জন্য হুমকিস্বরূপ কর্মকাণ্ডগুলোকে ওমান কতটা শক্ত হাতে দমন করে তাই প্রমাণিত হলো। এখন থেকে ব্যবহারযোগ্য সব বৈদেশিক মুদ্রায় হিসাব খুলতে পারবেন প্রবাসীরা। সেই সঙ্গে প্রবাসীদের নামে খোলা বৈদেশিক হিসাবের সুদের হার বাজারের উপর ছেড়ে দেওয়া হয়েছে। ফলে এখন থেকে ব্যাংক গ্রাহক সম্পর্কের ভিত্তিতে সুদের হার নির্ধারিত হবে। রোববার বাংলাদেশ ব্যাংকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করে বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা জানান, এতদিন শুধু অনুমোদিত 4টি বৈদেশিক মুদ্রায় প্রবাসীদের হিসাব খোলার সুযোগ ছিল। সেগুলো হলো ডলার, পাউন্ড, ইউরো ও ইয়েন। এখন অনুমোদিত মুদ্রার পাশাপাশি ব্যবহারযোগ্য সব বৈদেশিক মুদ্রায় হিসাব খুলতে পারবেন। এই সুযোগ দেওয়ায় দেশে বৈদেশিক মুদ্রার প্রবাহ বাড়বে। প্রজ্ঞাপনে বলা হয়, অনাবাসী বাংলাদেশিরা অনুমোদিত বিদেশি মুদ্রার পাশাপাশি ব্যবহারযোগ্য বিদেশি মুদ্রায় প্রাইভেট ফরেন কারেন্সি হিসাব এবং নন রেসিডেন্ট ফরেন কারেন্সি ডিপোজিট হিসাব খুলতে পারবেন। পিএফসি ও এনএফসিডি হিসাবের বিপরীতে সুদের নির্ধারিত হারও প্রত্যাহার করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ফলে ব্যাংকার গ্রাহক সম্পর্কের ভিত্তিতে সুদের হার নির্ধারণ করতে পারবে ব্যাংকগুলো। খাত সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, যারা দেশের বাইরে অবস্থান করছেন তারা বিভিন্ন মুদ্রায় আয় করে থাকেন। সেই দেশগুলোর নিজস্ব মুদ্রায় সঞ্চয় করতে তারা স্বাচ্ছন্দ্য বোধ করেন। সেজন্য এই সুযোগ দেওয়া হয়েছে। সুদ হার বাজার ভিত্তিক করায় ব্যাংকগুলো চাহিদা মতো সুদ দিতে পারবে। যখন যে মুদ্রায় চাহিদা বেশি হবে সেই মুদ্রায় বেশি সুদ দিতে পারবে। এতে সঞ্চয় আরও বাড়বে। এতে বিদেশি মুদ্রায় প্রবাসীদের সঞ্চয় বেড়ে যাবে বলে আশা করছেন ব্যাংকাররাও। গত কয়েক দশক ধরে মধ্যপ্রাচ্যে প্রায় 1 ডজনের বেশি দেশে সামরিক ঘাঁটি গড়ে তুলেছে যুক্তরাষ্ট্র। এই সামরিক জোর প্রদর্শনের উদ্দেশ্য কতটা ইরানের বিরুদ্ধে প্রতিরোধ আর কতটা ইসরায়েলের জন্য প্রতিরক্ষা তা নিয়েও প্রশ্ন আছে। এসব সামরিক স্থাপনার মধ্যে যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় ঘাঁটি আল উদেইদ বিমান ঘাঁটি অবস্থিত কাতারে। 1996 সালে প্রতিষ্ঠিত এই ঘাঁটিতে রয়েছে হাজার হাজার মার্কিন সেনা এবং বহু যুদ্ধ বিমান। এটি যুক্তরাষ্ট্রের মধ্যপ্রাচ্য ভিত্তিক বিমান অভিযানের প্রধান কেন্দ্র। বাহরাইনে রয়েছে 2টি বিমান ঘাঁটি ও একটি বৃহৎ নৌঘাঁটি, যা পারস্য উপসাগরের নৌপথে নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। আর কুয়েতে একটি বিমান ঘাঁটি এবং 2টি সেনা ঘাঁটিও রয়েছে। ইরাক যুদ্ধের সময় কুয়েত ছিল যুক্তরাষ্ট্রের অন্যতম প্রধান লজিস্টিক কেন্দ্র। এছাড়া মার্কিনীদের একটি বিমান ঘাঁটি ও 2টি নৌঘাঁটি রয়েছে আমিরাতেও। হরমুজ প্রণালীর নিরাপত্তা নিশ্চিত করার নামে এই ঘাঁটি স্থাপন করেছে তারা। সৌদি আরবে যুক্তরাষ্ট্রের 3টি বিমান ঘাঁটি, 2টি নৌঘাঁটি এবং একটি সেনা ঘাঁটিও রয়েছে। ইরান বিরোধী কৌশলে এই ঘাঁটিগুলোর কৌশলগত গুরুত্বপূর্ণ
ইরান বিরোধী কৌশলে এই ঘাঁটিগুলোর কৌশলগত গুরুত্ব বিবেচনা করা হয়। আর ওমানে আছে 4টি বিমান ঘাঁটি এবং 1টি নৌঘাঁটি। এসব ঘাঁটি ইরান সীমান্তের একেবারে কাছেই অবস্থিত। এসবের পাশাপাশি ইরাকে বর্তমানে প্রায় 2500 মার্কিন সেনা মোতায়েন রয়েছে। সিরিয়াতে রয়েছে প্রায় 2000 সেনা। এসব স্থাপনা ইরান ও রাশিয়ার প্রভাব মোকাবেলায় ব্যবহৃত হচ্ছে বলেও সাম্প্রতিক সময়ে বিশেষভাবে আলোচিত হচ্ছে। মন্দা কাটিয়ে উঠেছে বিশ্বের বিমান পরিবহন খাত। 2024 সালের বিমানে চলাচল করা যাত্রীর সংখ্যা 2019 সালের স্তর অতিক্রম করেছে। এয়ারপোর্ট কাউন্সিল ইন্টারন্যাশনাল ওয়ার্ল্ডের প্রকাশিত তথ্যানুসারে গত বছর প্রায় 950 কোটি যাত্রী উড়োজাহাজে ভ্রমণ করেছে। 2019 সালের কোভিড-19 মহামারীর সময়ের তুলনায় যা 3.8% বেশি এবং 2023 সালের তুলনায় 9% বেশি। প্রতিবেদনে 2024 সালের বিশ্বের সবচেয়ে ব্যস্ত 10 বিমানবন্দরের তথ্য তুলে ধরা হয়েছে। সেই তালিকায় এবারও শীর্ষ স্থান ধরে রেখেছে হার্টসফিল্ড জ্যাকসন আটলান্টার আন্তর্জাতিক বিমানবন্দর। গত বছরের মতো এবারও দ্বিতীয় স্থানে আছে আরব আমিরাতের দুবাই আন্তর্জাতিক বিমানবন্দর। তৃতীয় স্থানে আছে যুক্তরাষ্ট্রের ডালাস ফোর্ট ওয়ার্থ। চতুর্থ ও পঞ্চম স্থানে আছে যথাক্রমে জাপানের রাজধানী টোকিওর হানেদা ও যুক্তরাজ্যের লন্ডনের হিথ্রো বিমানবন্দর। যুক্তরাষ্ট্রের ডেনভার আন্তর্জাতিক বিমানবন্দর আছে 6ষ্ঠ স্থানে। সপ্তম ও অষ্টম স্থানে আছে যথাক্রমে তুরস্কের ইস্তাম্বুল ও যুক্তরাষ্ট্রের শিকাগো ও হেয়ার বিমানবন্দর। নবম স্থানে আছে ভারতের নয়াদিল্লি বিমানবন্দর। প্রতিবেদনে বলা হয়েছে নজরে পড়ার মতো অগ্রগতি হয়েছে 10ম স্থানে থাকা চীনের সাংহাই পুরং আন্তর্জাতিক বিমানবন্দরের। 2023 সালের 21তম স্থান থেকে 41% যাত্রী বৃদ্ধির মাধ্যমে এক লাফে 10ম স্থানে উঠে এসেছে এই বিমানবন্দর। মালয়েশিয়া গাঁজা পাচারের সঙ্গে জড়িত থাকার অভিযোগে এক বাংলাদেশি সহ 4 জনকে আটক করেছে দেশটির পেনাং রাজ্যের পুলিশ। আটককৃতদের মধ্যে এক বাংলাদেশি ছাড়াও 2 জন স্থানীয় প্রেমিক যুগল ও একজন রোহিঙ্গা নাগরিক আছেন। বৃহস্পতিবার বিকেলে পেনাং রাজ্যের গেলগড় জেলার একটি বাড়িতে অভিযান চালিয়ে ওই বাংলাদেশি ও রোহিঙ্গা নাগরিককে আটক করা হয়। এ সময় বাড়িতে তল্লাশি চালিয়ে 12.8 কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে, যার আনুমানিক মূল্য 38,493 রিঙ্গিত। এদিন মালয়েশিয়া অবৈধভাবে বসবাস ও বিভিন্ন অপরাধের অভিযোগে বাংলাদেশি সহ 288 অনিবন্ধিত প্রবাসীকে আটক করেছে দেশটির অভিবাসন বিভাগ। বৃহস্পতিবার সন্ধ্যা 7:30টার দিকে শ্রীলঙ্কার রাজ্যের হ্যান্তিয়ান কাজাঙে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়েছে। আটককৃতদের মধ্যে বাংলাদেশ ছাড়াও ইন্দোনেশিয়া, মিয়ানমার, ভিয়েতনাম, পাকিস্তান, নেপাল, ভারত ও শ্রীলঙ্কার নাগরিক রয়েছে। দেশটির জাতীয় নিবন্ধন বিভাগ এবং বেসামরিক প্রতিরক্ষা বাহিনীর সমন্বিত অভিযানে কাজাঙের 5 তলা বিশিষ্ট একটি বিল্ডিংয়ের 6টি ব্লকে প্রথমে 785 জন বিদেশি এবং 250 জন স্থানীয়কে তল্লাশি করা হয়েছে। তল্লাশি শেষে 288 অভিবাসীর কাছে দেশটিতে থাকার বৈধ কাগজপত্র না থাকায় তাদের আটক করা হয়েছে। বৈদেশিক মুদ্রা আয়ের অন্যতম বড় খাত জনশক্তি রপ্তানির বাজার সীমিত হয়ে গেছে। গত বছর অভিবাসী কর্মী হিসেবে পাড়ি দেওয়া 10 লাখের বেশি বাংলাদেশের মধ্যে 90% গেছেন মাত্র 5টি দেশে। বিশেষজ্ঞরা বলছেন, গুটি কয়েক দেশ নির্ভর শ্রমবাজার দেশে অর্থনীতির জন্য বড় ঝুঁকি তৈরি করছে। এর মধ্যে কোনো একটি দেশ অভিবাসন নীতি পরিবর্তন করলে বা বাংলাদেশিদের জন্য শ্রমবাজার বন্ধ করে দিলে দেশের জনশক্তি রপ্তানি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে। বিএমইটির তথ্য বলছে 2024 সালে সংস্থাটির ছাড়পত্র নিয়ে 10,11,869 জন কর্মী কাজের জন্য বিশ্বের বিভিন্ন দেশে গেছেন। তাদের মধ্যে 9,662 জনই গেছেন সৌদি আরব, মালয়েশিয়া, কাতার, সিঙ্গাপুর ও সংযুক্ত আরব আমিরাতে, যা গত বছর মোট জনশক্তি রপ্তানির 89%। অর্থাৎ জনশক্তি রপ্তানি নির্ভরশীল হয়ে পড়েছে এই 5 দেশের উপর। রিক্রুটিং এজেন্সিগুলো বলছে, বিশ্বকাপ পরবর্তী অবকাঠামোগত প্রকল্প কমে যাওয়ায় কাতারের নির্মাণ খাতে নিয়োগ কমেছে। পাশাপাশি গত 1 বছরে মালয়েশিয়া, ইউএই এবং ওমান তাদের শ্রমবাজার বন্ধ করে দিয়েছে। কুয়েতও বাংলাদেশি কর্মী নিয়োগ কমিয়েছে। এই অবস্থায় অভিবাসন খাতের পতন ঠেকাতে প্রচলিত বাজার পুনরুদ্ধারের পাশাপাশি নতুন বাজার সৃষ্টির দিকে সরকারের নজর বাড়ানোর পরামর্শ দিয়েছেন
খাত সংশ্লিষ্টরা। আগামী মাসেই উদ্বোধন হচ্ছে ওমানের সবচেয়ে উঁচু ফ্ল্যাগপোল বা পতাকা দণ্ড। রাজধানীর মাসকাটের মিনিস্ট্রিজ ডিস্ট্রিক্টের আল খুয়াইয়ার স্কয়ার প্রকল্পে স্থাপিত 126 মিটার উঁচু এই পতাকা দণ্ডটি ওমানের সবচেয়ে উঁচু মানবসৃষ্ট কাঠামো, যা 40 তলা বিশিষ্ট একটি ভবনের সমতুল্য। এটি লোহা এবং 135 টন ইস্পাত দিয়ে তৈরি হচ্ছে। সোমবার লিডারশিপ ইন ওপেন স্পেস কনফারেন্সে বক্তৃতা দিতে গিয়ে মাস্কট পৌরসভার চেয়ারম্যান আহমদ আল হুমাইদি জানিয়েছেন, আগামী মাসেই এই স্থাপনার উদ্বোধন হবে। তিনি জানান, বেসরকারি খাতের সঙ্গে অংশীদারিত্বে $10 মিলিয়ন ব্যয়ে এই যুগান্তকারী প্রকল্পটি বাস্তবায়িত হচ্ছে। পতাকা দণ্ডটির বাইরের ব্যাস 2800 মিলিমিটার, যেখানে এর সর্বোচ্চ বিন্দুর ব্যাস 900 মিলিমিটার। এর উপরে থাকা ওমানের পতাকাটির দৈর্ঘ্য 18 মিটার এবং প্রস্থ 31.5 মিটার। পতাকার দণ্ডটিতে বিমানের জন্য সতর্কীকরণ আলোর ব্যবস্থাও থাকবে। সংযুক্ত আরব আমিরাতে সংশোধিত ট্রাফিক আইন অনুযায়ী বেপরোয়া চালকদের এখন থেকেই ঘটনাস্থলেই গ্রেফতার করা যাবে। পাশাপাশি জরিমানা বাড়িয়ে 1 লাখ দিরহাম পর্যন্ত করা হয়েছে। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, আমিরাতে ট্রাফিক আইনের সাম্প্রতিক এই আপডেটগুলো সড়ক নিরাপত্তা বাড়ানোর জন্য তৈরি করা হয়েছে। বিশেষ করে বেপরোয়া গতিতে গাড়ি চালানো রোধ করার ওপর জোর দিচ্ছেন তারা। মার্চের শেষে কার্যকর হওয়া নতুন সংশোধনীতে আইন লঙ্ঘনকারীদের জন্য কঠোর শাস্তির ব্যবস্থা রাখা হয়েছে। এসব সংস্কারকে সড়কে দুর্ঘটনা ও প্রাণহানি কমানোর জন্য আমিরাত সরকারের প্রতিশ্রুতির বাস্তবায়ন বলেই দেখা হচ্ছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী সংযুক্ত আরব আমিরাতের ট্রাফিক বিভাগগুলো 2024 সালে অনিরাপদভাবে গাড়ি চালানোর 4291টি ঘটনা নথিবদ্ধ করেছে, যার মধ্যে সবচেয়ে বেশি ঘটনা ঘটেছে দুবাইতে, তারপরে আবুধাবি, শারজা এবং অন্যান্য অঞ্চলের অবস্থান। জলাবদ্ধতা সমস্যার স্থায়ী সমাধানে ও ভবিষ্যৎ জলবায়ু চ্যালেঞ্জ মোকাবিলায় তাশরিফ নামে একটি মেগা প্রকল্প হাতে নিয়েছে দুবাই মিউনিসিপ্যালিটি। এই বৃহৎ নিষ্কাশন প্রকল্পের আওতায় প্রাথমিক পর্যায়ে প্রায় 144 কোটি দিরহাম ব্যয়ে 4টি প্রধান প্রকল্পের চুক্তি অনুমোদন করা হয়েছে। প্রকল্পটির লক্ষ্য দুবাইয়ের ড্রেনেজ নেটওয়ার্কের উন্নয়ন, পুনর্বাসন ও সম্প্রসারণের মাধ্যমে বন্যার পানি দ্রুত সরিয়ে নেওয়ার ব্যবস্থা শক্তিশালী করা। গালফ নিউজের খবরে বলা হচ্ছে, সংযুক্ত আরব আমিরাতের ভাইস প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী ও দুবাইয়ের শাসক শেখ মোহাম্মদ বিন রশিদ আল মাকতুমের দিক নির্দেশনায় এই কৌশলগত ও টেকসই অবকাঠামো প্রকল্পটি গৃহীত হয়েছে। দুবাই মিউনিসিপ্যালিটির পক্ষ থেকে জানানো হয়েছে, এই উদ্যোগ দুবাইকে বিশ্বের শীর্ষস্থানীয় আধুনিক শহর হিসেবে তার অবস্থানকে আরও সুদৃঢ় করবে। তাশরিফ প্রকল্পটি দুবাইয়ের ইতিহাসে অন্যতম বৃহৎ ও আধুনিক নিষ্কাশন ব্যবস্থা হতে চলেছে। এর আওতায় 36 কিলোমিটারের বেশি নতুন নিষ্কাশন লাইন নির্মাণ করা হবে, যা মূল তাশরিফ টানেলের সঙ্গে যুক্ত হয়ে পুরো আমিরাত জুড়ে পানি নিষ্কাশন ব্যবস্থাকে উন্নত ও কার্যকর করে তুলবে। দুবাই মিউনিসিপ্যালিটির ভারপ্রাপ্ত মহাপরিচালক ইঞ্জিনিয়ার মারওয়ান আহমেদ বিন খালিতা বলেছেন, এই প্রকল্পগুলো দুবাইয়ের পানি নিষ্কাশন ব্যবস্থার ক্ষমতা 700% পর্যন্ত বৃদ্ধি করবে। এটি আগামী 100 বছরের জন্য শহরকে বন্যার ঝুঁকি থেকে রক্ষা করবে এবং দুবাইকে বিশ্বের সবচেয়ে উন্নত ও জলবায়ু সহনশীল শহরগুলোর কাতারে নিয়ে যাবে। আপনার স্বপ্নগুলো আকাশ ছুবে প্রবাসীর হেলিকপ্টারের মাধ্যমে। বিয়ে, জন্মদিন অথবা যে কোনো বিশেষ প্রয়োজনে হেলিকপ্টার ভাড়া করতে যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া নাম্বারে। প্রবাসীর হেলিকপ্টার, নিরাপদ ও সাশ্রয়ী বাহনের বিশ্বস্ত নাম।